আজকে সকালে অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, কারণ সকালবেলা কাজগুলো না আমার একটু চটজলদি করে সারতে হবে। সেই জন্য একটু তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠলাম। তবে অবশ্য অন্যদিন এত তাড়াতাড়ি ঘুম থেকে আমি একদমই উঠি না, কারণ রাতে যেহেতু একটু দেরি হয় ঘুমাতে, তো সেই জন্য সকালে একটু দেরি হয়ে যায়। কিন্তু আজকে চোখে অনেকটাই ঘুম, তারপরেও কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম। ওই যে বললাম অনেকগুলো কাজ আছে, সেগুলো সেরে আবার বের হতে হবে, তাই জন্য কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তবে সেক্ষেত্রে আমিও ভালো আছি। তো অনেক দিন হলো খুব সকালে ঘুম থেকে ওঠা হয় না। এই যে অনেক দিন বাদে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি। তারপর যেহেতু একটু বের হতে হবে, তাই জন্য ভাবলাম না সকালেই রান্নাঘরটা গুছিয়ে নেব। অবশ্য সকালেই রান্নাঘরটাকে গুছিয়ে নেবার চেষ্টা করি, কিন্তু সব সময় কিন্তু আর হয়ে ওঠে না। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে যেহেতু উঠেছি, সকাল সকাল রান্নাঘরটাকে গুছিয়ে নেব। তারপর রান্নাবান্না সেরে, স্নান সেরে, পুজো সেরে তারপর যেতে হবে বাবার বাড়ি। কারণ প্রত্যেক সপ্তাহে শনিবারটা যাওয়ার চেষ্টা করি, কিন্তু অন্যদিন তো যেতে পারি না। এই যে রবিবার থাকে ছেলের ড্রয়িং ক্লাস, তারপরে সোমবার থেকে তো ছেলের স্কুল থাকে, টিউশন থাকে, আমারও থাকে স্টুডেন্ট পড়ানো। তো সেই জন্য কিন্তু আর যেতে পারি না। তাই জন্য এখন থেকে ভাবছি প্রত্যেক শনিবারে বাবার বাড়িতে যাব। শনিবারে অবশ্য একটু ছুটি থাকে ছেলেরও আমারও, তাই জন্য ওই শনিবারে যাওয়ার প্ল্যান। তো যাই হোক, এদিকে যেহেতু ভেবেছি যাব, তাই জন্য রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ করে নিচ্ছি। আর রান্নাঘরটা দেখো, সেই দিন মাত্র ক্লিন করেছি, তারপরে দেখো কতটা নোংরা হয়েছে। বেশ 2-1 দিন হয়ে গেছে, আর 2-1 দিনের ভিতরেই কিন্তু অনেকটাই নোংরা হয়েছে। তবে অবশ্য সবসময় ঝকঝকে রাখার জন্য রান্নাঘরটাকে কিন্তু প্রতিনিয়ত এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবেই কিন্তু সবসময় রান্নাঘরই বলো আর বেডরুমই বলো সব সময় ঝকঝকে থাকবে। তবে সেক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে, তাহলেই বেশ। আর এদিকে দেখো, একটু যদি পরিশ্রম না করি তাহলে তো আর এত সুন্দর ঝকঝকে ময়লামুক্ত রান্নাঘরে বলো আর বেডরুমে বলো রাখতে পারবো না। তাই জন্য আমাদের মতো গৃহিণীদের একটু বুদ্ধি, একটু পরিশ্রম দিয়ে সংসারের প্রতিটা কাজ করতে হয়, আর সেই মতো করারও চেষ্টা করি। তাই জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই আমি আমার কিচেনটাকে সব সময় ঝকঝকে রাখার চেষ্টা করি। এই যে আজকেই দেখো, সকালবেলা কিন্তু যদি না ঘুম থেকে উঠতাম তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিতে পারতাম না, কারণ আমাকে তো বের হতে হবে। তাই জন্য একটু কষ্ট হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠতে। তারপরে উঠে গিয়েছি, তারপরে উঠে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিলাম। এদিকটায় রান্নাঘরটাকে ক্লিন করার সাথে সাথে যখন ফ্রিজের তলাটা ক্লিন করছিলাম নিচটাতে, তখন দেখলাম কি একটা শসা ফ্রিজের নিচে। কারণ ওই যে ইঁদুরে এত যন্ত্রণা করে রান্না করে, কি বলবো তোমাদের। ইঁদুরের জন্য যে কি করি বুঝতে পারি না। তো সেই জন্য কিন্তু ইঁদুরের জন্য সমস্ত জিনিস কটা আমার রান্নাঘরে রাতের বেলা গুছিয়ে রাখতে হয়, তবেই সমস্ত জিনিসপত্র ঠিকঠাক থাকে। অবশ্য যেই দিন আমি গুছিয়ে রাখতে ভুলে যাই, সেদিন বেশ ইঁদুরে কি যন্ত্রণা করে সেটা আর বলে বোঝাতে পারবো না। আর এদিকটায় রান্নাঘর পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু জল নিয়ে যাচ্ছি রান্নাঘরে, কারণ যেহেতু আমার এখন রান্নাঘরে জলের সুবিধাটা নেই, তাই জন্য কিন্তু আমাকে জল তুলে নিয়ে রাখতে হয় রান্নাঘরে। এদিকে কাজবাজ শেষ করে চা খাওয়ার খুব ইচ্ছে করছিল, কারণ সকালে তো চা এমনিতেও খাই। কিন্তু সমস্ত কাজবাজ শেষ করে চাটা বসিয়ে দিলাম, সেই সাথে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিলাম। হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। তো চা খাওয়ার পরে এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, দেখো কতটা নোংরা হয়েছে। অবশ্য প্রত্যেক দিন আমি কিন্তু এই ট্রেটাকে মুছে রাখি, তারপরে দেখো কত নোংরা হয়ে যায়। তো চা খাওয়ার পরে রান্নাঘরের টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। তারপরে আজকে ছেলে বলল ওকে নাকি বিরন রান্না করে দিতে, তাই জন্য সকাল সকাল কি করলাম বলো তো, বিরন বসিয়ে দিলাম। আর যেহেতু আজকে একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, সেই জন্য ভাবলাম না, আর এমনিতে তো গরমের মধ্যে বিরনটা খেতে একদমই গরমের মধ্যে ঠিক না, গরমে বিরন খেতে। তো তাই জন্য যেহেতু আজকে একটু ঠান্ডা পড়েছে, তাই জন্য ছেলের কথা মতো একটু বিরনও বসিয়ে দিলাম। তো গ্যাসেই বসিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম ইন্ডাকশনে করব, কিন্তু পরে কিন্তু গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম। কারণ আজকে না কারেন্টটা এতটা ডিস্টার্ব করছিল, তাই জন্য ভাবলাম না এত ডিস্টার্ব করছে ইন্ডাকশনে আর বসাবো না। তাই জন্য কিন্তু ডাইরেক্ট আমি এই গ্যাসের চুলাতেই বসিয়ে দিলাম। আর এখান থেকেও বিরন করে নিচ্ছি। অবশ্য বিরন কী করে আমি ঠিকভাবে জানি না, তবে হাজব্যান্ড বলল যে এইভাবে করো, তো সেই মতো করে নিয়েছি। আর আমার হাজব্যান্ডও কিন্তু অনেকটা ভালোবাসে বিরন খেতে, আর ছেলেও অনেকটা ভালোবাসে।
তাই জন্য মাঝে মধ্যেই ওদেরকে বিরনটা করে দিই। তবে অবশ্য গরম থাকলে একদমই করি না, যদি ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তাহলেই করে দিই। তবে অবশ্য আমি বিরন খেতে একদমই ভালোবাসি না। তো যাই হোক, নিজের জন্য একটু ভাত করে নিয়েছিলাম পরে, আর সবজিও করে নিয়েছিলাম। তো রান্না টান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে এই যে চললাম বাবার বাড়িতে। তো এই যে দেখো রাস্তা কতটা খারাপ দেখে অবশ্যই বুঝতে পারছো, এতটা খারাপ রাস্তা, এদিকে কিন্তু গাড়ি একদমই আসতে চায় না, ওই যে রিজার্ভ নিয়ে আসতে হয়। তো সেই জন্য আমিও রিজার্ভ নিয়ে আসলাম। তো এদিকে আস্তে আস্তে ড্রাইভার দাদাও বলছিল রাস্তাটা এত খারাপ দিদি, এদিকে আর আসা যাবে না মনে হচ্ছে। তো আমি বললাম যে আপনাদের তো না আসলেও চলবে, কিন্তু আমাদের তো আসতেই হবে যেহেতু বাবার বাড়ি। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে বাবার বাড়িতে কিন্তু চলেও আসলাম। এসে দেখি মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে, আর একজন দিদা আর একজন পিসি মার এই যে গীতা পাঠ করছিল সেটা শুনছিল। তো যাই হোক, আমাকে দেখে বলল বোনু এসে বসো। তো আমি একটু সময় বসলাম, গীতা পাঠ শুনলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। তারপর বিকেলবেলা দেখো এদিকে মাসি মাছ ধরছে আমাদের পুকুরে। তো সেই জন্য ছেলেও দেখো কত আনন্দ, এই যে বাবার বাড়িতে আসলে ছেলে এত খুশি হয়। এই যে গ্রামের পরিবেশ পেয়ে চারিদিকে যে খেলার সাথী থাকে, সেই জন্য অনেকটাই খুশি। আর এদিকে দেখো মাসি কতগুলো মাছ পেয়েছে। তো বড়শি দিয়ে বেশিক্ষণ লাগেনি, এই যে বেশি থেকে বেশি আধ ঘন্টা সময়ের মধ্যে এই কটা মাছ ধরে নিয়েছে। বড়শি দিয়ে মাছ ধরতে আমারও না অনেক ভালো লাগে, তবে অবশ্য সবসময় কিন্তু হয়ে ওঠে না, কারণ বাড়িতে গেলে আর মাছ ধরার এতটাও কিন্তু খেয়াল থাকে না। কিন্তু আজকে মাসিকে দেখে অনেকটা ইচ্ছে করছিল যে আমিও একটু সময় বড়শি দিয়ে মাছ ধরি। তবে অবশ্য আজকে আর মাছ ধরা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমাদের পুকুরের চারিপাশটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে চারিদিকে অনেক ক্ষেত, কারণ এদিকে যেহেতু গ্রামের পরিবেশ, এদিকে কিন্তু চারিদিকেই দেখবে যেদিকে তাকাবে সেদিকেই ধানের ক্ষেত। ধানের ক্ষেতের এখন যেহেতু ধানের সিজন, তাই জন্য কিন্তু সমস্ত ক্ষেত একদম কিন্তু রেডি করে নিচ্ছে ধান লাগানোর জন্য। আর এদিকে আমাদের ক্ষেতগুলোও কিন্তু রেডি করা হচ্ছে ট্রাক্টর দিয়ে। তো এইদিকে দেখো মাসি এখন যে মাছ ধরবে, সেই জন্য এই যে অন ক্যামেরায় তোমাদের দেখাচ্ছিলাম, এই যে চট করে একটা মাছ ধরে নিয়েছে দেখো। আর এই মাছটার নাম জানি না আমি, তো তাই জন্য মাসিকে জিজ্ঞেস করছিলাম যে মাসি এটা কী মাছ। তো মাসি বললো যে এটা কানলা। তো যাই হোক, এদিকে দেখো একটা কানলার পোনা ধরে নিয়েছে এই যে বড়শিতে, খুব সুন্দর, একদম মিনিটের মধ্যে গেলে মাছ, 1 মিনিটে একটা মাছ ধরে নিচ্ছে এমন অবস্থা। তো যাই হোক, কয়েকটা মাছ মাসি ধরে দিয়ে বাড়ি চলে গেল। আর সেদিকে দেখো মাছগুলাকে রান্না করবো রাতের বেলা, এখন আর মাছ কাটাকাটি করবো না, রেখে দেবো ঘরে। আর এদিকে বাবাকে নিয়ে এখন একটু বের হবো। আর এদিকে দেখো চারিদিকে ধানের ক্ষেতগুলো সমস্ত কটা ক্ষেতই কিন্তু রেডি করে নিয়েছে, সবাই যার যার ক্ষেত ধান লাগাতে হবে যেহেতু এখন ধানের সিজন। এদিকে দেখো বাবাকে নিয়ে একটু হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আসলো প্রায়, তাই জন্য ভাবলাম যে আধ ঘন্টার মতো বাবাকে একটু হাঁটিয়ে নিয়ে আসি এদিকে। তাই জন্য বাবাকে নিয়ে পুকুর পাড়ে চলে গেলাম, বললাম চলো দেখে আসবে, মাসি অনেকগুলো মাছ ধরেছে। তো সেই জন্য বাবাকে নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা না এমন একটা সময় ছিল যখন এই গাড়িটা আমার বাবা নিজে ড্রাইভ করতো, কারণ বাবার যেহেতু ব্যবসা ছিল, ওই ব্যবসার কাজে বাবাকে বের হতে হতো, তখন কিন্তু বাবা নিজে এই গাড়িটা ড্রাইভ করে বের হতো। আর এখন যেহেতু বাবা 1.5 বছর ধরে বিছানায় পড়েছে, তখন থেকে কিন্তু আর গাড়িটা এইভাবেই পড়ে আছে, কেউ তো আর গাড়ি চালায় না, এইভাবেই বাড়িতে গাড়িটা পড়ে আছে। গাড়িটা দেখলেই কিন্তু অনেকটা মায়া হয়, কারণ এই গাড়িটা চালিয়েই যখন ব্যবসার কাজে বের হতো প্রায় সময় কিন্তু আমার বাড়িতে ঢুকতো, এই যে একটু সময় বসতো, কথা বলতো, গল্প বলতো। কিন্তু এই যে 1.5 বছর হলো এই যে বিছানায় পড়েছে, 1.5 বছরের ভিতরে কিন্তু আর বাবা আমার বাড়িতে যেতে পারেনি, আমিও বাবাকে নিতে পারিনি। ভাবছিলাম কবে থেকে বাড়ি নিয়ে যাবো বাবাকে একদিন, তবে অবশ্য এই কয়েকদিনের মধ্যে নেওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, এদিকে দেখো এই যে গাছে অনেকগুলো নারকেল ধরেছে, তাই জন্য মা বললো একটা নারকেল পেড়ে নিয়ে আয়, রাতের বেলা পিঠা করতে হবে। যেহেতু বোন কিছুদিন পর চলে যাবে বেঙ্গালুরে, সেই জন্য বোনের জন্য পিঠা করার জন্য যে একটা নারকেল পেড়ে নিয়ে আসলাম, রাতের বেলা পিঠা হবে। তো সত্যি কথা বলতে প্রথমে কিন্তু সবাই ভেবেছিল এটা ঢাব, কিন্তু যখন কাটলাম তখন দেখি এটা ঢাব না, এটা নারকেল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যার সময় মাছ নিয়ে বসলাম, মাছ কাটাকুটি করে মাছটা রান্না করে তারপরেই কিন্তু পিঠার আয়োজনটা করা হবে। যেহেতু অনেকগুলো কাজ, তাই জন্য বোনকে বললাম একটু সাহায্য করতে। দেখো বোন দাও নিয়ে বসলো মাছ কাটতে, কিন্তু আমি বললাম মাছ কাটতে হবে না, তুই অন্য কাজগুলো একটু সাহায্য করে দে। তো যাই হোক, পরে আর মাছ কাটেনিও চলে গেছে। তো আমি ভাবলাম যে
আমি এদিকে ভাতটা বসিয়ে দিই ইন্ডাকশনে। বোনকে বললাম যে মাছ ভাজাটা বসিয়েছি, ওকে বললাম যে তুই মাছ ভাজাটা একটু নামিয়ে নে। তো এদিকে বোন গ্যাসের মধ্যে মাছটা ভাজছিল আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশনে। তো মাছ ভাজার পর মাছের ঝোল করলাম টমেটো আলু দিয়ে, সেই সাথে করলাম পিঠা। তো পিঠার এই রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো সেই জন্য। এদিকে দেখো বোনের মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি, আলু টমেটো, যেহেতু আলু টমেটো দিয়ে মাছ রান্না করতে বলেছিল বোন, আর সেই জন্য আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছটা রান্না করলাম। সেই সাথে নারকেলটাও কুড়িয়ে নিয়েছে বোনে। তো এই যে নারকেল দিয়ে পিঠা হবে। এদিকে দেখো কথা বলতে বলতে না ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, আর মাছের ঝোলও রান্না করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।